নমস্কার, রয়েস র্যাম্বেলস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। ব্লগিংয়ের দুনিয়ায় আমি একদমই নতুন, তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সো লেটস ক্যাপচার মোমেন্টস অ্যান্ড ক্রিয়েট লট অফ মেমোরিজ টুগেদার। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 6:30, পৌনে 7টা মতো। আমি এই একটু আগে ঘুম থেকে উঠেছি, খুব ভালো ঘুম হয়েছে। এই যে এই হোটেলটা, এখানেই আমি আছি। তো এসছি ব্রেকফাস্ট করতে। শুরু করলাম একটা কফি দিয়ে, একটা হট আমেরিকানো নিলাম। এবার দেখাবো তোমাদের ব্রেকফাস্টে কী কী অপশান ছিল। অনেক ফ্রেশ ফ্রুটস ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। অনেক ধরনের ফ্রুটের অপশান ছিল। এই যে অরেঞ্জটা, এটা ছিল পিচ। এটা আমার খেতে খুব ভালো লেগেছে, আমি প্রায় 2-3 বার এটাকে রিফিল করেছি। এটা ছাড়াও ছিল নাশপাতি, সেটা চিনির রসে ডুবিয়ে এত সুন্দর লাগছিল যে কি বলবো। এই চিজটা খেতে দারুণ ছিল। তো এতই অপশান ছিল যে বলে আমার ভিডিওর টাইম কুলোবে না। তো আমি কুইকলি দেখিয়ে দিই অন্য দিকটাতে কী ছিল। যদিও আমি ব্রেকফাস্ট খেতে এসেছিলাম প্রায় পৌনে 7টা নাগাদ। তো এটা ছিল বেকড বিনস, এটা দেখো একটা ভেজিটেবল আছে, আর গ্রিলড টমেটো, এটা হচ্ছে গ্রিলড মাশরুম, খুব সুন্দর ছিল এটা খেতে। এটা ছিল চিকেন সসেজ তার পাশে, কিন্তু খুব একটা ভালো ছিল না। আমি এগটা অনেকবার নিয়েছি, স্ক্র্যাম্বলড এগসটা দুর্দান্ত। আমি সত্যি দুবাইয়ে যতবারই আসি, দুবাইয়ের যে কোনো হোটেলে স্ক্র্যাম্বলড এগস আমার এত ভালো লাগে যে কি বলবো। এই সেকশনটা টি অ্যান্ড কফি, দেখো রেস্টুরেন্টটা কতটা বড়। এটা ছিল আমার প্লেট, ফার্স্ট টাইম এটা নিয়েছিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের জন্য। আর একটু সময় হয়তো হোটেলে কাটানো যেত, কিন্তু যেহেতু ইমিগ্রেশনের ব্যাপার আছে, আমি আর রেস্ট নিলাম না। হোটেল থেকে চেক আউট করে বেরোলাম কিছুক্ষণ আগে। এবার পৌঁছলাম দুবাই এয়ারপোর্ট, একদম কাছেই ছিল, তো বেশিক্ষণ সময় লাগেনি, 5 মিনিটস অনলি। এবার যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। ইমিগ্রেশন করে সিকিউরিটি চেক হয়ে ভাবছি একবার এই গেটে চলে যাও। আর 1.5 ঘন্টা পরে ফ্লাইট, সো আমি আর বেশিক্ষণ এদিক ওদিক করবো না, একদম গেটে গিয়েই বসে থাকবো। যদিও মারহাবা লাউঞ্জের অ্যাক্সেস আছে আমার, বাট আই ডোন্ট থিঙ্ক আই উইল গো দেয়ার। ইমিগ্রেশন সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এবার আমি দেখছি যে আমার ফ্লাইটটা কোথায় দিচ্ছে। আমি দেখতে পেয়েছি এই যে EK729 এন্টেবে A90। সো আমাকে এই গেটের দিকে যেতে হবে। এই গেটের দিকে যেতে গেলে আমাকে মেট্রোতে করে যেতে হবে। এই মেট্রোটা খুব ইন্টারেস্টিং, বিকজ এই মেট্রোটাতে কোনো ড্রাইভার থাকে না, পুরোটাই অটোমেটেড। আমি চেষ্টা করব দেখাতে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেন ইজ অ্যারাইভিং নাও। আমি একদম লাস্ট কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছি। Door closing. Please stand clear. And a word. Door closing, eh? يرجى إفتاح المجال. Announcement হলো। Please hold on. Train is departing. As if আমি ট্রেনের চালক, আমি দাঁড়িয়ে আছি, ট্রেন পুরো অটোমেটিক্যালি চলছে। সত্যি বড়ই উন্নত এই দেশ।
Please hold on. Train is approaching the station for gate A. يوجد بنفسك جهة. এই গেটের স্টেশন চলে এসেছে। The train journey ends here. Please take all your belongings and watch your step as you exit. وهنا تنتهي رحلة القطار. يرجى أخذ جميع أمتعتكم والانتباه لخطواتكم عند المغادرة. আমি এবার যাব A19 গেটের দিকে। এসকালেটার নিলাম না, কেননা এসকালেটারটা দুবারে ভেঙে যেতে হয়। আমি একবারে লিফট ইউজ করব। লিফট দিয়ে পুরো দুটো ফ্লোর লিফটেই চলে যাব। এই হচ্ছে সেই বিখ্যাত দুবাই এয়ারপোর্ট। চারিদিকে শুধু ডিউটি ফ্রি শপ। আমি এগিয়ে যাচ্ছি। দুবাই এয়ারপোর্টের কিন্তু ফিলিংটাই একদমই অন্যরকম। দুটো এয়ারপোর্ট আমার খুব মনে থাকবে। এক হচ্ছে দুবাই এয়ারপোর্ট অবশ্যই, আর দ্বিতীয় হচ্ছে হংকং এয়ারপোর্ট। সেটারও একবার যাওয়ার সুযোগ হয়েছিল। ওপরের ওই জায়গাগুলো ওগুলো হচ্ছে এমিরেটস বিজনেস লাউঞ্জ, আর নিচে গেটসগুলো। যারা এমিরেটস বিজনেস লাউঞ্জের অ্যাক্সেস পান তারা বিজনেস লাউঞ্জ থেকেই ডাইরেক্ট ফ্লাইটে বোর্ড করে যায়। তো এককালে আমার এমিরেটস সিলভার পাস ছিল, যেহেতু ফ্রিকুয়েন্ট ট্রাভেল হতো। আমার ওটা সিলভারে অলরেডি আপগ্রেডেড ছিল। আপ টু 2022 অক্টোবর আমার সিলভার পাস ভ্যালিড ছিল, বাট তখন অত ট্রাভেল হতো না বলে আমার সিলভার স্ট্যাটাসটা আর মেনটেন হয়নি। বাট এনিওয়েজ, খুবই সুন্দর এয়ারপোর্ট। বিজনেস লাউঞ্জের অ্যাক্সেস না থাকলেও নর্মাল এয়ারপোর্টটাই এত বেশি কমফোর্টেবল আর সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে, তো এখানে কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কারণ। এই এয়ারপোর্টটা এতটাই বেশি কমফোর্টেবল যে সবসময় লাউঞ্জের দরকার পড়ে না। আমি আর মারা বা লাউঞ্জে গেলাম না, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে আমার ফ্লাইট বোর্ডিং হবে। তো শুধু গিয়ে কোনো লাভ নেই। আমি এখানে একটা সুন্দর চেয়ার পেয়ে গেছি, নিয়ে এখানেই রেস্ট করছি। বাই দ্য ওয়ে, আপনাদের আমার নতুন জুতোটা দেখায়। কেমন লাগছে জুতোটা? আমার তো খুব সুন্দর লাগছে, দারুণ কালারফুল, ইয়েট প্রফেশনাল, এয়ারপোর্ট ট্রাভেলের জন্য পারফেক্ট। এর মধ্যে বোর্ডিং শুরু হয়ে গেছিল, তাই বোর্ড করতে এলাম বাসে করে। আফ্রিকার ফ্লাইট তো, তাই সচরাচর ফুটব্রিজ দেয় না। এই যে এই ফ্লাইটটা আমাদের প্রায় 4-5 তলা উঁচু বাড়ির সমান। যতবারই এই এত বড় ফ্লাইট দেখি ততবারই অবাক হই যে কি করে এটা হুশ করে আকাশে উড়ে যায় পাখির মতো। সত্যি মানুষের কি অত্যাশ্চর্য সৃষ্টি। ফাইনালি বোর্ডিং হলো। প্রতিবারের মতো এবারেও আমার আয়েল সিট, একদম পেছনের যে দুটো করে সিট থাকে তার মধ্যে থেকে আয়েল সিট নিয়েছি। অনেকটা লেগ স্পেস পাবো আর আরাম করে যাবো। এই যে এটা আমার সিট থাকবে। দেখো এই ফ্লাইটের ভেতরটা কত সুন্দর করে গোছানো, স্ক্রিনটাও কত বড়। কলকাতার ফ্লাইট গুলোতে যে কেন এরকম সুন্দর মেনটেনেন্স থাকে না কে জানে, আমরাই হয়তো এটার কারণ। আমরা এবার রানওয়েতে ঢুকলাম। নেক্সট ফ্লাইটটাই আমাদের, তারপরেই হুশ করে আকাশে উড়ে যাবে। আমাদের ফ্লাইট এবার টেক অফ করছে। সামনের স্ক্রিনটাতে দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা, সামনের চাকাটা উপরে উঠলো, এবার পেছনের চাকাটাও আকাশে উঠে গেল। আমরা এখন আকাশে, উপর থেকে প্লেনগুলোকে ছোট্ট ছোট্ট লাগছে। দেখো শহরটা কি সুন্দর লাগছে উপর থেকে। ওই যে বুর্জ খলিফা, উপর থেকে আর 5টা বাড়ির মতোই লাগছে, একটু লম্বা বেশি, আর কিছুই না।
লাঞ্চ দিয়ে গেল। আমার স্পেশাল মিল বুক করা ছিল, নন ভেজিটেরিয়ান হিন্দু মিল। তাতে ছিল একটা স্যালাড, ল্যাম্ব কারি, চকলেট ব্রাউনি, ডার্ক চকলেটের, ছিল চিজ, বাটার, ম্যাঙ্গো পিকেল। এই যে এটা হচ্ছে মাটন কারিটা, অ্যাকচুয়ালি ল্যাম্ব। আর একটা ব্রেড ছিল, সঙ্গে ছিল কিছু মাঞ্চিস। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ ভালো ছিল খাবারটা। একটু উঠে চোখে মুখে জল দিলাম, একটু হাঁটাহাঁটি করে জল খেয়ে এবার ঘুমাবো। দেখা হবে এনটেবেতে। ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট হলো এনটেবে এয়ারপোর্ট আর 20 কিলোমিটার দূরে। ওপর থেকে এনটেবে শহরটাকে দেখতে বেশ লাগছে। আমি এখন আপনাদের দেখাবো আমার সামনের ইনফোটেনমেন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ল্যান্ডিংয়ের ভিউটা কীরকম হয়। তো সামনে যে ওয়াটার বডিটা দেখা যাচ্ছে ওটাও লেক ভিক্টোরিয়া, আর রানওয়ের শেষে ওখানেও লেক ভিক্টোরিয়া। তাই এখানে ল্যান্ডিংটা একটু ট্রিকি। যদিও দেখে স্ক্রিনে লাগছে ওয়েদারটা একটু ক্লাউডি, বাট মনে হচ্ছে না অতটাও ক্লাউডি হবে। তো চলুন দেখি ল্যান্ডিংটা কেমন হয়। ওই দেখুন সামনের গ্রাউন্ড স্টাফ এক উগান্ডান ভদ্রমহিলা কি সুন্দর পাইলটকে গাইড করছেন ফ্লাইটটিকে পার্ক করার জন্য। এদের অ্যাকিউরেসি এতটাই বেশি, কোনো দিনও আমি কোনো ফ্লাইটকে এক চুলো এদিক ওদিক পার্কিং করতে দেখি না। এরা সব সময় একটা ফিক্সড স্টপেই স্টপ করে, সব সময় লাইন মেনটেন করে। একটা অসাধারণ স্কিল আছে এদের। ফ্লাইট থেকে নামার সময় লেক ভিক্টোরিয়া দেখে মন ভালো হয়ে গেল। আই এম ব্যাক এগেইন টু পার্ল অফ আফ্রিকা। এটা ছিল আমাদের ফ্লাইট। নেমে গেছি উগান্ডাতে এনটেবে এয়ারপোর্টে। ফ্লাইট একদম অন টাইম। এবার যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। এখানে ইমিগ্রেশনে যথেষ্ট ভিড় হয়, তাই জন্য তাড়াতাড়ি আসছি। এই হলো আমাদের সেই ফ্লাইট। ইমিগ্রেশন হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। এবার লাগেজ কালেক্ট করব। লাগেজ কালেকশনের লাইনটা দেখায়, বিশাল বেল্ট। এটা লাগেজ কালেকশনের বেল্ট বলছে ওইখান থেকে শুরু হচ্ছে, এটা চলছে পুরো এখান দিয়ে ঘুরছে আর ওই পেছন দিক দিয়ে। একটা বিশাল বেল্ট, যাতে কিনা কারোর অসুবিধা না হয়। লাগেজ ডেলিভারি সিমস টু বি কোয়াইট ফাস্ট। এয়ারপোর্টে এতটাই নয়েজ যে ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছে। আমাকে এখন লাগেজ কালেকশন করে ওয়েট করতে হবে। আমার বন্ধু অরুণ সিংয়ের জন্য ওয়েট করব আমি। ও আসছে দিল্লি থেকে কাতার এয়ারওয়েজে ফ্লাইটে। তো ওর ফ্লাইটটা আধ ঘন্টা পরেই ল্যান্ড করবে। আমি ততক্ষণ বাইরে গিয়ে একটা সিম কার্ড কিনে ওর জন্য ওয়েট করব। এই যে চলে এসছে আমার বন্ধু অরুণ সিং। এবার আমরা বাইরে বেরোচ্ছি আমাদের ড্রাইভারকে খুঁজতে। ওকে, আমাদের গাড়ি চলে এসছে, আমার বন্ধুও চলে এসছে। এবার আমরা যাব হোটেলের দিকে। ওকে, আমরা এয়ারপোর্ট লিভ করছি। পেছনে ওই যে ভিক্টোরিয়া লেক, আর পাশে এটা হচ্ছে একটা স্পেশাল জোন যেখানে কিছু স্পেশাল ফ্লাইটই ল্যান্ড করতে পারে, যেমন প্রেসিডেন্টের ফ্লাইট, আরও কোনো ভিআইপি ডেলিগেটস এরা থাকলে এদের ফ্লাইট এই এয়ারপোর্টটাতে ল্যান্ড করে বা টেক অফ করে এখান থেকে। উগান্ডাতেও লেফট সাইড ড্রাইভিং, সিমিলার লাইক ইন্ডিয়া। এই মুহূর্তে রয়েছি এনটেবে শহরে, চলেছি কাম্পালার পথে। এনটেবে শহরটা খুব সুন্দর। এনটেবে থেকে কাম্পালা খুব বেশি দূরে নয়, 1 ঘন্টার ড্রাইভ, কিন্তু সময় বিশেষে
জ্যামের জন্য অনেক সময় লেগে যায়। দেখা যাক আজকে আমাদের ভাগ্যে কি আছে, জ্যাম পাবো কি পাবো না। ওই দেখুন দূরে ভিক্টোরিয়া লেক, কি সুন্দর, কি অপূর্ব, কি স্নিগ্ধ। যতবারই উগান্ডা ফিরে আসি মনটা খুব ভালো হয়ে যায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। চলেছি উগান্ডার পথে, কাম্পালার পথে। আপাতত রাস্তাঘাট ভালো, কোনো জ্যাম পাইনি। এখনও এনটেবে ছাড়িনি, এনটেবে ছাড়বো করছি। ওই যে দেখুন সামনে মোটর বাইকে করে যাত্রীরা যাচ্ছে, এটাকে বলে বোডা বোডা। কাম্পালাতে অফিস যাত্রীরা থেকে শুরু করে ওয়ার্কার্স বা যাদের খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় কমিউট করতে হয়, তারা মোস্টলি বোডা বোডাতেই রিলাই করেন। চলে এসেছি কাম্পালাতে। ওই যে দেখা যাচ্ছে একটা মন্দির, এটাই হচ্ছে কাম্পালার সিটি সেন্টারের এন্ট্রান্স। আমরা এবার কাম্পালা ঢুকছি। এখন আমরা চলেছি কাম্পালার সিটি সেন্টারের রোডের ওপর দিয়ে। এই রোডটার আরেকটা নাম হচ্ছে জিঞ্জা রোড। এটা চলে যায় সোজা ইস্ট অফ আফ্রিকাতে, যেখানে আছে সোর্স অফ দ্য রিভার নাইল। দ্যাট রিজিয়ন ইজ কল্ড জিঞ্জা। সুযোগ পেলে কোনো একদিন জিঞ্জাতে গেলে জায়গাটা দেখানোর ইচ্ছে রইল। এই দেখুন বাটা। এবার প্রায় চলে এসেছি আমরা আমাদের হোটেলের দিকে। ডান দিকে হলো আকাশিয়া মল। এটা কাম্পালার একটি বিখ্যাত মল। এখানে ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান ফুড, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল কাবিরা কান্ট্রি ক্লাব, আমার খুব পরিচিত জায়গা। সেই 2014 থেকে শুরু করে অগণিতবার এসেছি এই প্রপার্টিটাতে। Okay, he was our driver. Yes. Mr. Dan. He brought us from Entebbe to Kampala. Thank you, Dan. You're welcome, boss. Shuna Bulunji. Jana, boss. Yeah, God bless you. Thank you. Bye-bye. এই হোটেলটা কাম্পালা শহরের খুবই পুরনো হোটেল এবং ওয়ান অফ দ্য বেস্ট। ওই যে সুইমিং পুল, চেক ইন করবো। তো ফাইনালি চলে এসেছি কাবিরা কান্ট্রি ক্লাবে। এখানেই থাকবো আগামী 10 দিন। এটাই আমার ঘর বাড়ি। আর এই জায়গাটা আমার খুবই চেনা আর খুবই পছন্দের জায়গা। সেই 2014 থেকে যতবার এসেছি উগান্ডাতে ততবারই আমি এখানেই থেকেছি। এই প্রপার্টিটাতে ইটসেলফ আমি কম করে হলেও 1 বছরের বেশি স্টে করেছি। তো বিশাল বড় প্রপার্টি, সুযোগ হলে কালকে একবার ঘুরে দেখাবো। আর অনেকটা লম্বা জার্নি করে এসেছি, খুবই টায়ার্ড, কিন্তু একটুও রেস্ট নেব না। এখন সোজা যাব স্টিম বাথ নিতে, তারপরে চেষ্টা করব যদি একটু সুইমিং করতে পারি।
তারপরে ডিনার করে একবারে শুয়ে পড়ব। আমি চেষ্টা করি যে যখন নতুন কোনো কান্ট্রিতে যাই, নতুন কোনো টাইম জোনে যাই, তখন সেখানে গিয়েই সঙ্গে সঙ্গে রেস্টটা না নিতে। তো সবসময় চেষ্টা করি সেইখানে যখন রাত্রি হয় তখন গিয়ে একেবারে রাতের ঘুমটা ঘুমোতে। এটা করলে কি হয়, এটা করলে কোনো জেট ল্যাগ থাকে না, আমার এইখানকার টাইম জোনের সঙ্গে ম্যাচ করে নিতে খুব সুবিধা হয়। তো যাই হোক, ইন্ডিয়া থেকে খুব একটা বেশি টাইম জোনের ডিফারেন্স নয়। এই মুহূর্তে এইখানে বাজে বিকেল 5টা আর ইন্ডিয়াতে বাজে 7:30। তো খুব একটা বেশি ডিফারেন্স নয়। যাই হোক, অনেকটা বড় ব্লগ হয়ে যাচ্ছিল বলে কলকাতা থেকে কাম্পালার টোটাল জার্নিটাকে আমি দুটো ব্লগে ভেঙে দিয়েছি। ব্লগটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আমি এর আগে কখনো ব্লগ করিনি, আমি একদমই অ্যামেচার এই ব্যাপারে। তো প্রথম ব্লগ করছি, জানি না কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হব। যদি কোনো ভুলভাল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর একটু বলে দিলে ভালো হয় যে কোন জায়গাগুলো ভুল হচ্ছে, কোন জায়গাগুলো একটু ইমপ্রুভ করলে ভালো হয়। আমি চেষ্টা করব নিশ্চয়ই। আর যদি দেখি সত্যি ভালো রেসপন্স পায়, আমি তাহলে অনেকটাই মোটিভেটেড হব এবং চেষ্টা করব আগামী দিনে যা ট্রাভেল করি বা রোজকার দৈনন্দিন জীবনে যা ঘটছে যতটুকু তুলে ধরা যায় ততটুকু তুলে ধরব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য আর একটা ব্লগ। বাই বাই।